বর্ষের প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং এর অর্থাৎ হিসাব বিজ্ঞান নীতিমালার দ্য অ্যাডজাস্টমেন্ট প্রসেস বা সমন্বয় প্রক্রিয়া অধ্যায়ের ক্লাস নং 4-এ সকল দর্শক বন্ধুকে পুনরায় শুভেচ্ছা ডিএমএস টিচিং এর পক্ষ থেকে। তো বিগত 3টি ক্লাসে আমরা এই অধ্যায়ের যাবতীয় বেসিক এবং যাবতীয় সকল ফরম্যাট নিয়েই মোটামুটি একটি আলোচনা করেছিলাম। আজকে আমরা নতুন কিছু অ্যাডজাস্টিং এন্ট্রি নিয়ে কাজ করব, কারণ প্রায়শই এমনটা হয় যে শিক্ষার্থীরা এই অধ্যায় সম্পর্কে ভালো একটি প্রিপারেশন নেয়, কিন্তু পরীক্ষার হলে দুই একটি কনফিউশনমূলক অ্যাডজাস্টিং এন্ট্রি তারা দেখতে পেয়ে তারা এই অধ্যায়টি বা এই অঙ্কটি করতে ভয় পায় বা তারা সমস্যায় পড়ে যায়। তো আজকে আমরা ট্রাই করব নতুন কিছু এন্ট্রি তোমাদের সামনে উপস্থাপন করার। তো বন্ধুরা চলো প্রথমে আমি অঙ্কটি পড়তেছি। অঙ্কটিতে বলা হচ্ছে যে the following adjustments are seen in the books of Tania Company at April 1, 2004। অর্থাৎ নিচের সমন্বয়গুলা তানিয়া কোম্পানির হিসাবের বইতে দেখা যাচ্ছে 2004 সালের এপ্রিল 1 তারিখ। এখন দেখো বন্ধুরা, এখানে কিন্তু কোনো প্রকার রেওয়ামিল অর্থাৎ ট্রায়াল ব্যালেন্স দেয়া নেই, এখানে শুধুমাত্র কিছু অ্যাডজাস্টিং এন্ট্রি দেওয়া আছে। আমি বলেছিলাম প্রথম ক্লাসে যে যদি প্রশ্নপত্রে রেওয়ামিল দেওয়া থাকে এবং সেই রেওয়ামিলের সঙ্গে সম্পর্কযুক্ত কোনো অ্যাডজাস্টিং এন্ট্রি দেওয়া থাকে তবে সেটি হচ্ছে রেকর্ডেড বাট ইন ট্রায়াল ব্যালেন্স। আর যদি প্রশ্নপত্রে কোনো প্রকার রেওয়ামিল দেওয়া নেই অর্থাৎ রেওয়ামিলের সঙ্গে সম্পর্কযুক্ত কোনো প্রকার অ্যাডজাস্টিং এন্ট্রি দেওয়া নেই, শুধুমাত্র অ্যাডজাস্টিং এন্ট্রি দেওয়া আছে, সেটি হচ্ছে আনরেকর্ডেড বা আউট অফ ট্রায়াল ব্যালেন্স। তো বন্ধু এটা হচ্ছে মূলত আনরেকর্ডেড বা অলিপিবদ্ধকৃত অথবা আউট অফ ট্রায়াল ব্যালেন্স। তো এখানে প্রথমে বলা হচ্ছে যে স্টোর সাপ্লাইস অফ টাকা 3000 হ্যাভ বিন ইউজড। অর্থাৎ স্টোর সাপ্লাইসের 3000 টাকা ব্যবহৃত হয়ে গেছে। এখন দেখো বন্ধুরা, এই কথাটির অর্থ হচ্ছে এমন যে স্টোর সাপ্লাইস যেটিকে হিসাব করা হয়েছিল সম্পদ রূপে, এখন সেই সম্পদ থেকে 3000 টাকার স্টোর সাপ্লাইস ব্যবহার হয়ে গেছে। এখন দেখো বন্ধুরা, যেহেতু এখানে সম্পদ থেকে ব্যবহৃত হয়ে গেছে 3000 টাকা, অর্থাৎ আমার যে পরিমাণ সম্পদ ছিল সেখানে কিন্তু আর সেই পরিমাণ সম্পদ নেই, অর্থাৎ সম্পত্তি কমে গেছে। আর পাশাপাশি এখানে কিন্তু ব্যয় বৃদ্ধি পেয়েছে। তো আমি লিখলাম স্টোর সাপ্লাইস এক্সপেন্স ডেবিট, যেহেতু ব্যয় বৃদ্ধি পেয়েছে সেহেতু লিখলাম ডেবিট, এবং স্টোর সাপ্লাইস ক্রেডিট, ডেবিটে 3000 টাকা এবং ক্রেডিটেও 3000 টাকা। তো বন্ধুরা এই হচ্ছে আমার প্রথম অ্যাডজাস্টিং এন্ট্রি। এরপরে বলা আছে যে সার্ভিস প্রোভাইডেড বাট আনবিল্ড টোটাল টাকা 6000। অর্থাৎ সেবাটি প্রদান করা হয়েছে কিন্তু বিলটি এখনো পাওয়া যায়নি। অর্থাৎ খুব সহজে বলতে গেলে আমি একটি কাজ করেছি কিন্তু কাজটি টাকাটি আমাকে দেয়নি, অর্থাৎ আমার কিন্তু আয় হয়েছে কিন্তু আমি কিন্তু নগদ টাকা পাইনি। কিন্তু যেহেতু আমার আয় হয়েছে সেহেতু আমি যাকে এখানে সেবাটি প্রদান করেছি সে কিন্তু অবশ্যই আমার কাছে সম্পদ, কারণ সে কিন্তু অবশ্যই আমাকে টাকাটি প্রদান করবে আগামীতে। সুতরাং এখানে আমার কিন্তু আমার সম্পদ বৃদ্ধি পেল, আর সেই সম্পদটির নাম হচ্ছে অ্যাকাউন্ট রিসিভেবল। আর যেহেতু আমি এখানে সেবা প্রদান করেছি সুতরাং আমার আয় হয়েছে, আর আয় হয় সবসময় ক্রেডিট, তাই লিখলাম সার্ভিস রেভিনিউ ক্রেডিট আর অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট। এটা আমি বলেছিলাম বেসিক ক্লাসে যে যদি কোনো প্রকার আয় বকেয়া থাকে তখন যাবে দেওয়া হবে রিসিভেবল ডেবিট এবং ওই আইটি ক্রেডিট। ঠিক অনুরূপভাবে এখানে আমি তাই করলাম, অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট এবং সার্ভিস রেভিনিউ ক্রেডিট। এরপরে বলা আছে যে ইউটিলিটি এক্সপেন্স অফ টাকা 3000 আর আনপেইড, অর্থাৎ উপযোগ ব্যয় 3000 টাকা এখনো পেইড করা হয়নি। আমি বলেছিলাম বেসিক ক্লাসে যে ডিউ, আউটস্ট্যান্ডিং, এরিয়ার, নট পেইড, টু বি পেইড, ওমিটিং, এই সকল কিন্তু মূলত বকেয়াকেই নির্দেশ করে। তো এখানে বলা আছে যে আনপেইড অর্থাৎ উপযোগের 3000 টাকা এখন পর্যন্ত পরিশোধ করা হয়নি। এখন দেখো বন্ধুরা, উপযোগ খরচ এটি একটি মূলত খরচ, একটি ব্যয়, আর যেহেতু এখানে খরচটি হয়েছে সুতরাং ব্যয় বৃদ্ধি পেয়েছে, আর ব্যয় বৃদ্ধি পেলে হয় ডেবিট। আমি লিখলাম ইউটিলিটি এক্সপেন্স ডেবিট 3000 টাকা,
এখন দেখো বন্ধুরা, ব্যয় তো অবশ্যই বৃদ্ধি পেয়েছে, কিন্তু সেই ব্যয় কিন্তু অবশ্যই পেমেন্ট করা হয়নি। ব্যয়ের টাকাটি আমি এখন পর্যন্ত পরিশোধ করিনি। আর যেহেতু আমি এখন পর্যন্ত ব্যয়টি পরিশোধ করিনি, সেহেতু কিন্তু আমাকে ব্যয়টি বা তানিয়া কোম্পানিকে অবশ্যই ব্যয়টি পেমেন্ট করতে হবে। কিন্তু যেহেতু সে পেমেন্ট করেনি এখন পর্যন্ত, সেহেতু এটি কিন্তু তার জন্য একটি দায়। তাই লিখলাম ইউটিলিটি পেবল ক্রেডিট। আমি এটি বলেছিলাম বেসিক ক্লাসে যে যদি ব্যয় বকেয়া থাকে তবে জাবেদা হয় ওই ব্যয়টি হয় ডেবিট, যেহেতু ব্যয় বৃদ্ধি পেয়েছে। আর যেহেতু ব্যয় বকেয়া আছে সেহেতু দায় বৃদ্ধি পেয়েছে। আর দায় বৃদ্ধি পাওয়ার ফলে দায় হয় ক্রেডিট, দায় বৃদ্ধি পেলে হয় ক্রেডিট। সেহেতু এখানে ওই ব্যয়টির সাথে অ্যাড হবে পেয়েবল, আর সেটি হবে ক্রেডিট। ঠিক একই কাজ এখানে করলাম, লিখলাম ইউটিলিটি এক্সপেন্স ডেবিট এবং ইউটিলিটি পেবল ক্রেডিট, টাকা ৩০০০ ৩০০০। এরপরে বলা আছে যে আনআর্নড রেভিনিউ অফ টাকা 2600 হ্যাজ বিন আর্নড, অর্থাৎ অনুপার্জিত আয়ের মধ্যে 2600 টাকা উপার্জিত হয়ে গেছে। এখন দেখো বন্ধু, অনুপার্জিত আয় দ্যাট মিন্স একটি কাজ করার আগেই তার টাকাটি অগ্রিম গ্রহণ করা হয়েছে। আর যেহেতু কাজটি করা হয়নি কিন্তু টাকাটি অগ্রিম গ্রহণ করা হয়েছে, তার মানে হচ্ছে এটি একটি দায় তানিয়া কোম্পানির জন্য। কিন্তু এবারে সেই দায়ের থেকে কিছু টাকা কমে গেল, কারণ 2600 টাকার কাজ তাকে অলরেডি করে দেওয়া হয়েছে। আর যেহেতু এই 2600 টাকার কাজ তানিয়া কোম্পানি ওই কাস্টমারকে করে দিয়েছে, সেহেতু এই টাকাটুকু কিন্তু এখন আর তার জন্য দায় নেই। এখানে কিন্তু দায়টি কমে গেছে, অর্থাৎ ওই যে তার যে মোট অনুপার্জিত আয় ছিল তার মধ্য থেকে 2600 টাকা এখন উপার্জিত হয়ে গেছে। সুতরাং তার কিন্তু দায় কমে গেল। আর দায় বাড়লে হয় ক্রেডিট, আর দায় কমলে হয় ডেবিট। তো লিখলাম আনআর্নড রেভিনিউ ডেবিট, যেহেতু দায় কমে গেছে 2600 টাকা। আর দেখো বন্ধুরা, এখানে কিন্তু তার আয় হয়েছে, তাই লিখলাম সার্ভিস রেভিনিউ ক্রেডিট 2600 টাকা। বা তুমি এখানে লিখতে পারো চাইলে যে আর্নড রেভিনিউ অর্থাৎ উপার্জিত আয় ক্রেডিট। এরপরে দেখো বন্ধুরা, বলা আছে যে স্যালারিজ অফ টাকা 2800 আর আনপেইড। এটিও বন্ধুরা অনুরূপ এই উপযোগ খরচের মতো, অর্থাৎ বেতন এখন পর্যন্ত বকেয়া আছে 2800 টাকা। এখন যেহেতু বেতন একটি ব্যয়, সেহেতু এখানে আমি লিখবো স্যালারি এক্সপেন্স ডেবিট। ব্যয় বৃদ্ধি পেয়েছে অবশ্যই, বকেয়া হোক বা যা হোক, ব্যয় তো বৃদ্ধি পেয়েছে তাই না? তো ব্যয় বৃদ্ধি পেলে হবে ডেবিট 2800 টাকা। আর এখন দেখতে হবে যে ব্যয়টিকে আমি পেমেন্ট করেছি নাকি পেমেন্ট করিনি। যদি আমি ব্যয়টি পেমেন্ট করি তবে হবে ক্যাশ ক্রেডিট, আর যদি ব্যয়টি পেমেন্ট না করি বা পরিশোধ না করি তবে হবে দায় ক্রেডিট, কারণ আমি দায়বদ্ধতার কাছে, আমাকে তাকে আগামীতে ব্যয়টি প্রদান করতে হবে। তো লিখলাম যেহেতু এখানে বলা আছে নট পেইড বা বা আনপেইড, সেহেতু এখানে হবে স্যালারি পেয়েবল ক্রেডিট, অর্থাৎ আমার দায় বৃদ্ধি পেয়েছে, আমাকে তাকে আগামীতে এই দায়টি পেমেন্ট করতে হবে। এখন পর্যন্ত এর দায়ের উপরে আছে, তাই লিখলাম দায় ক্রেডিট। আর দায় বৃদ্ধি পেলে হয় ক্রেডিট, তাই লিখলাম স্যালারি পেয়েবল ক্রেডিট 2800 টাকা। এরপরে দেখো বন্ধুরা, বলা আছে যে আনআর্নড রেন্টস অফ টাকা 40,000, অর্থাৎ অনুপার্জিত ভাড়া আয়। দেখো বন্ধুরা, ভাড়া, এই ভাড়া কিন্তু হতে পারে দুই রকম ভাবে। একটি হতে পারে ভাড়া ব্যয় রূপে, আরেকটি হতে পারে ভাড়া আয় রূপে। ধরো তুমি প্রতিষ্ঠানে কোনো রুম ভাড়া নিচ্ছ বা কোনো ঘর ভাড়া নিচ্ছ, এবং তুমি যে ভাড়াটা নিচ্ছ এই জন্য তুমি একটি নির্দিষ্ট পরিমাণ টাকা ওই ঘরের মালিককে দিচ্ছ। এইটি তোমার জন্য অবশ্যই একটি ব্যয়, রেন্ট একটি এক্সপেন্স, এই ক্ষেত্রে রেন্ট একটি এক্সপেন্স। কিন্তু যদি এমনটা হয় যে তুমি অন্য কোনো ব্যক্তিকে তোমার প্রতিষ্ঠানে বা তোমার একটি রুম ভাড়া দিচ্ছ, আর সে তোমাকে এই রুমের বিনিময়ে একটি টাকা তোমাকে দিচ্ছে, এক্ষেত্রে কিন্তু ভাড়াটি একটি আয়। তো বন্ধু, এখানে বলা আছে আনআর্নড রেন্ট, অর্থাৎ অনুপার্জিত রেন্ট, ভাড়ার টাকা। অনলি টাকা 10,000 হ্যাজ বিন আর্নড ডিউরিং দ্য কারেন্ট পিরিয়ড, অর্থাৎ মোট আনআর্নড রেন্ট ছিল 40,000 টাকা, এর মধ্যে 10,000 টাকা আমার উপার্জিত হয়েছে। এখন দেখো বন্ধুরা, এই যে আনআর্নড রেন্ট, এটি কিন্তু একটি দায়, কিন্তু এই দায়ের মধ্য থেকে আমার 10,000 টাকা উপার্জিত হয়েছে, অর্থাৎ আমার কিন্তু দায়টি কমে গেল। আর দেখো বন্ধুরা, দায় বৃদ্ধি পেলে হয় ক্রেডিট আর দায় কমলে হয় ডেবিট। যেহেতু এখানে দায়টি কমে গেল, সেহেতু আমি লিখলাম আনআর্নড রেন্ট রেভিনিউ ডেবিট 10,000 টাকা।
আর দেখো বন্ধুরা, যেহেতু আয়টি অলরেডি উপার্জন হয়ে গেছে, সেহেতু আমি এখানে লিখবো আর্নড রেভিনিউ, অর্থাৎ উপার্জিত আয় ক্রেডিট অথবা রেন্ট রেভিনিউ ক্রেডিট। এরপরে বলা আছে যে প্রপার্টি ট্যাক্স টাকা 12,000 আর নট পেইড অ্যান্ড নট রেকর্ডেড বা আনরেকর্ডেড, অর্থাৎ সম্পত্তির খাজনা বা ট্যাক্স, এই ট্যাক্সটি এখন পর্যন্ত পরিশোধ করা হয়নি এবং অর্থাৎ হিসাবভুক্ত করা হয়নি। এখন দেখো বন্ধুরা, আমি বলেছিলাম বেসিক ক্লাসে যে যদি ট্যাক্স পেমেন্ট করা না হয় তবে যাবে দেওয়া হয় ট্যাক্স এক্সপেন্স ডেবিট এবং ট্যাক্স পেয়েবল ক্রেডিট, কারণ যে ট্যাক্স সেটি কিন্তু একটি ব্যয়, আর যেহেতু ব্যয়টি বৃদ্ধি পেল সেহেতু আমি লিখলাম ট্যাক্স এক্সপেন্স ডেবিট। এখন দেখো বন্ধুরা, ব্যয় তো বৃদ্ধি পেল কিন্তু ব্যয়টি আমি এখানে পরিশোধ করিনি, অর্থাৎ আমি এখন সরকারের কাছে দায়বদ্ধ আছি, কারণ আমাকে আগামীতে সরকারকে এই টাকাটি পেমেন্ট করতে হবে, কিন্তু এখন পর্যন্ত আমি তার কাছে দায়বদ্ধ আছি। তাই আমি লিখলাম ট্যাক্স পেয়েবল ক্রেডিট টাকা 12,000। তবে এইখানে আরেকটি বিষয় আছে, যদি প্রশ্নপত্রে এই ট্যাক্সের সঙ্গে বলা থাকতো যে প্রভিশন, তবে আমি এখানে লিখতাম ট্যাক্স প্রভিশন। এর পরের এন্ট্রিটা খুবই গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে যে 7 কাস্টমার্স আর পেইড ফর দ্য কোম্পানিজ 6 মান্থস লোন সার্ভিস প্যাকেজ অফ টাকা 6,000 বিগিনিং ইন এপ্রিল 1, 2004. These customers were served in April, অর্থাৎ এখানে যা বলা হচ্ছে সেটি হচ্ছে যে 7 জন কাস্টমার এই কোম্পানির একটি লোন সার্ভিসের জন্য 6,000 টাকা প্রদান করেছে। অর্থাৎ বন্ধুরা, এখানে প্রতিজন প্রদান করেছে 6 মাসের জন্য 6,000 টাকা করে। এখন দেখো বন্ধুরা, এইখানে মোট লোক হচ্ছে 7 জন, একজন প্রদান করেছে 6,000 টাকা, তাহলে যেহেতু একজন প্রদান করেছে 6,000 টাকা, সুতরাং 7 জনে আসে 6,000 গুণ 7, অর্থাৎ মোট টাকা আসে 42,000। এখন দেখো বন্ধুরা, এই টাকাটি যে কোম্পানিকে প্রদান করেছে, তানিয়া কোম্পানিকে, তো এটি কিন্তু প্রদান করেছে 6 মাসের জন্য, ফর 6 মান্থ, কিন্তু আমি এখানে হিসাব করতেছি অনলি 1 মাসের, অর্থাৎ শুধুমাত্র এপ্রিল মাসের শেষে অ্যাডজাস্টিং করতেছি, অর্থাৎ এই 6 মাসের মধ্যে কেবলমাত্র 1 মাসই এখানে হয়েছে। এখন দেখো বন্ধুরা, তো এই যে টাকাটি, এটি কিন্তু তানিয়ার জন্য সম্পূর্ণরূপে আয় হয়নি, কারণ এটি আয় তখনই হবে যখন 6 মাসটি পূর্ণ হবে। যেহেতু এখন পর্যন্ত 6 মাস পূর্ণ হয়নি, সেহেতু এটি কিন্তু তার জন্য আনআর্নড রেভিনিউ, অর্থাৎ অনুপার্জিত আয়, এটি একটি দায়। তবে এই 6 মাসের মধ্যে কিন্তু 1 মাস অলরেডি পূর্ণ হয়ে গেছে, অর্থাৎ এই 6 মাসের মধ্যে 1 মাসের টাকা তার আয় আয় হিসাবে গণ্য হবে। আর দেখো বন্ধুরা, যেহেতু 1 মাসের টাকা আয় হিসাবে গণ্য হবে, সেহেতু কিন্তু দায়টি কমে যাবে। দেখো বন্ধুরা, প্রথমে যখন এই টাকাটি সে অন্তর্ভুক্ত করেছিল তার রেকর্ডে, তখন কিন্তু সেটি এমন হয়েছিল যে ক্যাশ ডেবিট আর ছিল এমন আনআর্নড সার্ভিস রেভিনিউ ক্রেডিট, অর্থাৎ তার নগদ টাকা বেড়েছিল 42,000 টাকা এবং তার দায়ের রূপে বেড়েছিল 42,000 টাকা। কিন্তু এখন যখন তার 1 মাস পূর্ণ হয়েছে, তার মানে হচ্ছে এখান থেকে কিন্তু তার দায়টা কমে গেল, তার এখন আর 6 মাসের দায় নেই, তার এখন দায় রয়েছে 5 মাসের, অর্থাৎ এই টাকার মধ্যে 1 মাসের টাকার দায় তার কমে গেছে। আর দেখো বন্ধুরা, যদি দায় কমে যায় তাহলে কিন্তু অবশ্যই সেটি হয় ডেবিট, কারণ আমি বলেছিলাম যে দায় বৃদ্ধি পেলে হয় ক্রেডিট, আর যদি দায় বৃদ্ধি পেলে হয় ক্রেডিট, তবে কিন্তু মাস্ট বি দায় হ্রাস পেলে হবে ডেবিট। তো আমি লিখলাম আনআর্নড সার্ভিস রেভিনিউ ডেবিট। এখন দেখো বন্ধুরা, তো এবারে কিন্তু এখানে হবে আনআর্নড সার্ভিস রেভিনিউ ডেবিট লিখলাম। আর যেহেতু ওই টাকাটি, অর্থাৎ ওই যে 1 মাসের টাকাটি, সেটি হয়েছে তার আয়, আর আয় যেহেতু এখানে বৃদ্ধি পেয়েছে 1 মাসের জন্য,
বা আয় তৈরি হয়েছে 1 মাসের জন্য, সেহেতু এটি কিন্তু হবে ক্রেডিট, কারণ আয় বৃদ্ধি পেলে হয় ক্রেডিট। তুমি এখানে লিখতে পারো সার্ভিস রেভিনিউ ক্রেডিট, অথবা তুমি লিখতে পারো আর্নড রেভিনিউ, অর্থাৎ উপার্জিত আয় ক্রেডিট। তুমি যেটা লিখবা সেটা এখানে সঠিক হবে। এখন দেখতে হবে টাকা। এখন দেখো বন্ধুরা, যদি 6 মাসের জন্য টাকা হয় 42,000, তবে 1 মাসে কত টাকা হবে? তো আমি লিখলাম 42,000 টাকা 6 মাসের জন্য, অতএব 1 মাসে হবে 42,000 ভাগ 6 সমান সমান 7,000 টাকা, অর্থাৎ 1 মাসে আসবে 7,000 টাকা। আমি এখানে লিখলাম 7,000 টাকা। তবে বন্ধুরা, এই টাকাটি বের করার আরেকটি নিয়ম রয়েছে, সেটি হচ্ছে দেখো বন্ধুরা, এখানে 6 মাসের জন্য দেওয়া হচ্ছে 6,000 টাকা। এখন দেখো বন্ধুরা, এখানে 6 মাসের জন্য দেয়া হচ্ছে 6,000 টাকা, তাহলে 1 মাসে আসবে অবশ্যই 1,000 টাকা। এটি কিন্তু আসবে একজন কাস্টমারের, আর প্রশ্নপত্রে বলা হচ্ছে যে 7 কাস্টমার্স, অর্থাৎ কাস্টমার কয়জন? 7 জন। এখন দেখো বন্ধুরা, যদি একজন কাস্টমারে চলে আসে 1,000 টাকা, তাহলে 7 জন কাস্টমারে কত টাকা আসবে? অবশ্যই আসবে 7,000 টাকা। তো বন্ধুরা দেখো, এই টাকাটিকে এই দুইভাবেই বের করা যায়, আর তুমি যেইভাবে টাকাটি বের করবা সেইভাবেই সঠিক হবে, কোনো প্রকার ভুল হবে না। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ক্লাসটি। আমি আশা করব আজকের টিউটোরিয়ালটি তোমাদের কাছে ভালো লেগেছে। তারপরও যদি কোনো প্রকার প্রশ্ন থাকে বা বুঝতে সমস্যা হয়, তবে আমাদেরকে অবশ্যই নিঃসংকোচে কমেন্ট সেকশনে জানাতে পারো। আর যদি কারো কোনো প্রকার ম্যাথে সমস্যা থাকে, তবে আমাদের ফেসবুকে ডিএমএস টিচিং নামে যে পেজটি রয়েছে, তোমরা অনেকেই পেজটি খুঁজে পাও না, তোমাদের সার্চ করো ফেসবুকে, তাহলে তোমরা দেখবা প্রথমে একটি পেজ চলে আসবে ডিএমএস টিচিং নামে, যেখানে আমাদের লোগো দেওয়া আছে। তোমরা ওই পেজটিতে গিয়ে অবশ্যই আমাদেরকে মেসেজ করতে পারো, অথবা তোমরা গিয়ে দেখবা যে ওই পেজে আমাদের যাবতীয় প্রতিটি ভিডিও শেয়ার করা হচ্ছে, তোমরা এটি দেখে চিনতে পারবা যেটি আমাদের পেজ। তো বন্ধুরা, তোমরা ওই পেজে গিয়ে আমাদেরকে এসএমএস এর মাধ্যমে জানাতে পারো। আর যদি তোমাদের কোনো সমস্যা থাকে ম্যাথে, তবে অবশ্যই সেই ম্যাথটির একটি ছবি তুলে আমাদেরকে দিতে পারো, তাহলে আমরা তোমাদেরকে সর্বোচ্চ প্রয়াস করব ওই ম্যাথের সমাধান দেওয়ার। তো বন্ধুরা, এরপরে আমাদের এই ক্লাসের উপর আরেকটি ভিডিও চলে আসবে, অর্থাৎ ক্লাস নং 5-এ আমরা আরেকটি নতুন নিয়মের একটি অঙ্ক দেখাবো, যেখানে হয়তোবা নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা করব। কারণ হয়তোবা কোনো কোনো সময় যে বোর্ড পরীক্ষায় এখান থেকে ব্যতিক্রম কিছু প্রশ্ন হয়ে থাকে, আর আমি চাই না যে ডিএমএস টিচিং এর কোনো প্রকার দর্শক বোর্ড পরীক্ষায় গিয়ে বিভ্রান্তিতে পড়ুক। তাই আমি সর্বোচ্চ প্রয়াস করব যাবতীয় কোশ্চেনের ফরম্যাট সম্পর্কে তোমাদেরকে সম্পূর্ণরূপে জ্ঞান প্রদান করার। তো বন্ধুরা, নেক্সট ক্লাসটি অবশ্যই মিস করবে না। সেই ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি।